লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের চোরা স্রোতে। বিয়ের প্রস্তাব তো করে বসলে, কিন্তু আমার সম্বন্ধে কি জানো তুমি? মানে, এই তো কতদিন হলো, 6 মাস ধরে চিনি। তুমি সুন্দরী, বুদ্ধিমতী, শিক্ষিতা, এসব তো জানি। আর তোমাকে ভালোবেসে ফেলেছি, এটা যথেষ্ট নয়? লেখন কাঁধ ঝাঁকালো। ওসব কথা বলছি না। ওর কফিতে আর একটু কফি ঢেলে দিয়ে একবার ওর দিকে তাকিয়ে নিলাম। শ্যামল, একহারা সবল চেহারা, এক মাথা কোকড়া চুল, চিবুকের রেখায় দৃঢ়তা। দেখে অঙ্কের প্রফেসর মনে হয় না মোটেই। বললাম, এই ধরো, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে বলছি। জানার কি আছে? তোমার বাড়ি গেছি তো, তোমার মামনিকেও দেখেছি, আর তোমার বড় মামাকে। চমৎকার মানুষ সবাই। এই উন্মেষা, তুমি কি ওই বাকি চিকেন কাবাবটা খাবে? না হলে না, আমি আর খাবো না, তুমি নিয়ে নাও। প্লেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, মামনি কিন্তু আমার গর্ভধারিণী নন। তুমি জানো না এটা? অনাথ আশ্রম থেকে আমায় দত্তক নেওয়া হয়েছিল 2.5 বছর বয়সে। ও আচ্ছা, তাতে কি হলো? লেখন একটু অবাক হলো। উফ, বলছি আমি অজ্ঞাত কুলশীল, বুঝেছো? কুলশীল জেনেই বা কি হবে? আমার পূর্বপুরুষেরা নাকি ঠ্যাঙাড়ে জমিদার ছিলেন, ডাকাতি, লুটপাট, খুন টুন করে প্রচুর সম্পত্তি করেছিলেন। বীরভূমের ওদিকে শোনা যায় কোনো এক বিধবার সম্পত্তি কেড়ে নেওয়ায় সে বোধহয় অভিসম্পাত দিয়েছিল। ওয়েটার এসে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। লেখন বলল, একটা করে ফ্রুট স্যালাড ক্রিম দিয়ে দিতে বলি, আর আরও কফি, ঠিক আছে উন্মেষা? আপত্তি না করে আচ্ছা বলে দিলাম। লেখনের ধারণা আমি প্রায়ই না খেয়ে থাকি এবং দায়িত্ব নিয়ে আমাকে যতটা পারে খাওয়াবার চেষ্টা করে। তর্ক করে লাভ নেই, বড্ড জেদি। ওয়েটার চলে যেতে বললাম, অভিসম্পাদ দেওয়ার পর কি হলো? কি আবার হবে? সম্পত্তি জমিদারি সব ধ্বংস হয়ে গিয়েছিল নাকি? জমিদার মারাও গেছিলেন। আমার ঠাকুরদার বাবা তখন খুব ছোট। ওকে কোলে নিয়ে আমার সেই প্র প্র পিতামহী কলকাতায় চলে আসেন। ছেলেটি বড় হয়ে ল পাশ করে, ক্রমশ উন্নতি করে। আমাদের বাড়িটা ওরই বানানো। তারপর ঠাকুরদা, বাবা সবাই সফল উকিল হন। তা তুমি বা অঙ্কের মাস্টার হলে কেন? ছোট থেকে ওই আইনের কচকচি দেখে বিরক্তি ধরে গিয়েছিল। আর দিদি তো ডাক্তারি পড়ে তারপর বিয়ে করে বিদেশে চলে গেল। লিপিদি স্যান্ডিয়াগোতে আছে না? বিয়েতে আসবে বলেছে। আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি। আমি মনে করিয়ে দিলাম। ওয়েটার কফি ইত্যাদি এনে প্রস্থান করার আগে তাকে বললাম বিলটা আনতে। নইলে লেখন আবার কি সব অর্ডার করবে নির্ঘাত। লেখন ফ্রুট স্যালাডের বাটিতে চামচ ডুবিয়ে বলল, হ্যাঁটা বলেই ফেলো না। আমি অজ্ঞাত কুলশীল দত্তক কন্যা। দেখো, জেনেটিক্স বলেও তো একটা কথা আছে। কি মুশকিল! তাহলে তো বিয়ে করার আগে পাত্রপাত্রীর পূর্বপুরুষদের জিনোম সিকোয়েন্স করাতে হয়। আর তোমার তো দিব্যি স্বাস্থ্য, মানে একটু ভালো করে খাওয়া দাওয়া করো যদি। আর তোমার এই 23 বছরের জীবনে 26। আমি ফ্রুট স্যালাডের বাটি সরিয়ে দিয়ে কফি ঢেলে নিলাম। সে যাই হোক, বলছি, এর মধ্যে তুমি নিশ্চয়ই খুন, জখম, চুরি, ডাকাতি, ফ্রড করনি, জেলেও যাওনি। গেছো? কবে গেলে বলো তো? ধ্যাত, কি যে আজে বাজে বকো না। আচ্ছা, তোমাদের বাড়ির লোক যদি কিছু বলে? আমার ঠাকুরদা ঠাকুমা মা কবেই স্বর্গে গেছেন। কাকা অস্ট্রেলিয়ায় গিয়ে ওখানে বিয়ে করেছিলেন, এখন মারা গেছেন। ওর পরিবারের সঙ্গে আমাদের বিশেষ যোগাযোগ নেই। দিদি সুমন্ত্রদার এসবে কোনোই আপত্তি থাকবে না। আর বাবা ল প্র্যাকটিস থেকে রিটায়ার করে সেই যে প্রাচীন ইতিহাস নিয়ে পড়েছেন, 3য় শতকের এদিকে আর কিছুতে বিশেষ আগ্রহ নেই। ছেলের পছন্দ করা বউয়ের ঠিকুজি কুলুজি নিয়ে উনি যে কিছু ভাববেন, এটা হাস্যকর। লেখন বেশ নিশ্চিন্ত হয়ে বলল, আমি হাল ছেড়ে দিলাম। আমি পেশায় গ্রাফিক ডিজাইনার। ওদের ইউনিভার্সিটির একটা অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারে লেখনের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সেই প্রথম থেকে জানি ও যা ঠিক করেছে তা করবেই। রেস্টুরেন্টের এদিকে এখনো তেমন লোকজন নেই। লেখন পকেট থেকে ছোট্ট বাক্স বের করে আমার হাতটা টেনে নিয়ে টুক করে আংটি পরিয়ে দিয়ে বলল, আমার সেই বুড়ো ঠাকুমার বিয়ের আংটি কবে থেকে পকেটে নিয়ে ঘুরছি। আমি আঁতকে উঠে বললাম, এই এত বড় হীরের আংটি পকেটে নিয়ে ঘুরছিলে? তা কখন বলার চান্স পাবো, জানবো কি করে? রেডি হয়েছিলাম। ওয়েটাররা কখন যেন বিল নিয়ে এসে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। বলল, কংগ্রাচুলেশন স্যার ম্যাডাম। কেক আনি? লেখন বলল, বাহ, এই তো একজন সাক্ষীও পাওয়া গেল।
বাড়িতে ফিরে এসে মামনিকে সবটা বলতে বললেন, যাক বাঁচা গেল, ছেলেটা কবে থেকে ঘুরঘুর করছে। আমি অবশ্যই রেডি ছিলাম, যাই লিস্টগুলো আর একবার চেক করে ফোন টোনগুলো করি, একটা দিন ঠিক করতে হবে বলে কুরুশ কাটা সরিয়ে রেখে উঠে গেলেন। বড় মামা মুখের ওপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, লেখন খুব ভালো ছেলে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখে নিয়ে বললেন, উমি, তুই কি আবার নিজের অতীত, জন্মসূত্র, মূল এইসব নিয়ে ভাবছিস? বলেছি তো, ওসব মূল্যহীন দুশ্চিন্তা মন থেকে সরিয়ে দে, নিজেদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তোল। আমি যে দত্তক কন্যা, এটা আমার কাছ থেকে কেউ লুকোয়নি। মামনি যখন জেনেছিলেন নিজের সন্তান ধারণ করতে পারবেন না, তখনই 2.5 বছরের মেয়েটিকে দত্তক নেন অনাথ আশ্রম থেকে। স্বামী সানন্দে সম্মত হয়েছিলেন। এই স্বামী আমার বাবা যখন মারা যান হৃদরোগে, তখন আমার বোধহয় বয়স 8-9। খুব বেশি স্মৃতি নেই আমার, যখন থেকে মনে পড়ে আমি আদর যত্ন নিরাপত্তার উষ্ণ বলায় বড় হয়েছি। বড় মামা অবিবাহিত ছিলেন। ভগ্নিপতির মৃত্যুর পর স্নেহের ছোট বোন অর্থাৎ মামনির কাছে এসে থাকতে শুরু করেন। এদের সতর্ক তত্ত্বাবধানেই বড় হয়েছি। এতটুকু অনাদর হয়নি কোনোদিন। বিস্তৃত পরিবারের অন্যান্যরাও সাদরে গ্রহণ করেছিলেন আমাকে। তবু মাঝে মাঝে নিজের জন্ম নিয়ে প্রশ্ন জাগত মনে। মামনিকে বলে সেই অনাথ আশ্রমের খোঁজ নিয়েছিলাম বড় হয়ে। সে আশ্রম কবেই উঠে গেছে নাকি, নথিপত্রের খোঁজ কেউ জানে না। দত্তক নেওয়া সম্পর্কিত দলিল টলিল যা ছিল মামনি আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি উল্টে পাল্টে দেখে মামনির কোলে মুখ গুজে বলেছিলাম, ইস দেখো, আমি জন্মের সময় থেকে কিচ্ছু কোনো পরিচয় নিয়ে আসিনি। মামনি আদর করে বলেছিলেন, কেন রে, এত রূপ, এত গুণ, এমন ছবি আঁকার হাত, এগুলো কি কিছু নয় নাকি? আর আমাদের কোলে এসেছিস, এটাই তো সবচেয়ে বড় কথা রে। তা হবে হয়তো, ওগুলো একটা পরিচয়, আরও একটা ব্যাপার। না থাক, ফটোটা খুব একটা বড় নয়, 10x7 ইঞ্চি হবে বড় জোর। তারপর ফ্রেম মার্জিন আছে, অবশ্য কাঁচে ঢাকা। ছবিটা পুরনো, সেকেলে ধরনের, হলদেটে সিপিয়া রঙের। সবটাই কেমন আবছা হয়ে মাঝে মাঝে মুছে গেছে। শুধু দুটি অবয়ব বোঝা যাচ্ছে। দুটি অল্প বয়সী মেয়ের ছবি। বাদিকেরটি তবু সামান্য একটু স্পষ্ট। লম্বা হাতাওয়ালা লেস দেওয়া ব্লাউজ, পার্সি পাড় শাড়ি, পাতা কেটে চুল বাঁধা সুশ্রী মেয়েটি। মাথায় 1/2 ঘন্টা, চুলে একটা প্রজাপতি টায়রা, নাকে নাক ছাবি। পাশের মেয়েটির নাক মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সাজ পোশাক মোটামুটি একই রকম, সেটার আভাস পাওয়া যাচ্ছে। একটা বাগান মতো জায়গায় বসে আছে দুজনে, একটা বেঞ্চ বা বেদি বা ওই রকম কিছুর ওপরে। পেছনে অনেকটা খোলা মাঠ, একটা পুকুরের আভাস, আকাশ আর আরও গাছপালা। এ ধরনের পুরনো ছবি কয়েকটা আমাদের বাড়িতেও আছে, ভিতরের দেওয়ালে দালানের সিঁড়িতে টাঙানো, ছোট বড় নানা সাইজের। এইসব আত্মীয়দের এখন আর কেউ চেনেও না, আর তাদের কোলের বাচ্চা কাচ্চাদের পরিচয় খুঁজে বের করা অসম্ভব। বিশেষ কৌতূহলও নেই কারো। আর লেখনদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে তো দেখছি বিস্তর এরকম বাঁধানো পুরনো ছবি এখানে ওখানে দেওয়াল জুড়ে। অনেকগুলি ঝাপসা হয়ে গেছে, কিছু কিছু স্পষ্ট, আর কয়েকটার মাথামুন্ডু আক্ষরিক অর্থেই বোঝা যায় না। লেখনকে জিজ্ঞেস করেছিলাম, বলল ও কাউকে চেনে না, তবে সম্ভবত দোতলার প্যাসেজে টাঙানো বড় ছবিটার জবরজং বেনারসি পরা রোগামতো মহিলাটি ওর পিস ঠাকুমা, আর গোফওয়ালা মোটা লোকটি তার স্বামী। অন্যরা কেউ জানে না, এবং জেনেই বা কি হবে। আর শ্বশুর মশাই বই নামিয়ে অন্যমনস্কভাবে বলেছিলেন, ওই সব ছবিগুলো বুঝলে মা উমি, আমার মায়ের খুব শখ ছিল ফটো বাঁধিয়ে টাঙানোর। সে আত্মীয় বন্ধু যেই হোক না কেন, ছোট থেকে দেখেছি তো। তা শেষে বোধহয় উনিও খেয়াল করতেন না কোনজনকে। আর তোমার শাশুড়ির আগ্রহ ছিল না এসবে, ওই আছে যখন থাক, এই আর কি। হাসতে লাগলেন। আর আমি এমনিতেই কাউকে চিনতে পারি না আজকাল, তা আবার পুরনো ফটো। এই বলে উনি আবার মৌর্য যুগের রাজনীতিতে ডুবে গেলেন। আসলে আমারও যে বিশেষ আগ্রহ আছে তা নয়, কিন্তু ওই ছবিটি কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওটার দিকে তাকালে। বিয়ের পর এ বাড়িতে এসে অভ্যস্ত হতে বেশি সময় লাগেনি। শ্বশুরমশাই নিজের লেখাপড়া নিয়েই থাকেন। কচিত কখনো সখনো সমবয়সী বন্ধু বান্ধব এলে তাদের সঙ্গে আড্ডা। আমি ধরে পড়লে সেকালের গল্প বলেন একটু আধটু। বাড়ির পুরনো কাজের লোকজন সুষ্ঠুভাবে সংসার চালায়। শাশুড়ির আমলের গঙ্গা মাসির ওপরেই সংসারের ভার। সে আমার পছন্দের খোঁজ নিয়ে আমার জন্য মোচা ঘন্ট, কুমড়ো সর্ষে আর চিংড়ি মাছের টক বানায়। আমি আর লেখন চাকরি কাজ, বন্ধু বান্ধব, সামাজিকতা, বেড়ানো এইসব নিয়ে ব্যস্ত থাকি।
দুজনেই সন্ধেবেলা বসে শ্বশুরমশাইয়ের সঙ্গে খাওয়ার আগে খানিক গল্প করি, কখনো কখনো সিনেমায় নিয়ে যাই জোরজার করে। যদিও উনি বলেন আজকালকার সিনেমা দেখলে ওর নাকি কান কট কট করে, আর আমি মামনির কাছ থেকে যথেচ্ছ ঘুরে আসি। এ বাড়িটা বেশ বড়, ছড়ানো, পুরনো হলেও সুন্দরভাবে মেনটেন করা। আগেকার কালের চমৎকার আসবাব, আয়না, বই, পেতল আর পাথরের ফুলদানি মূর্তি, এটা সেটা। আর ওই ছবিগুলো, অবসর পেলেই আমি ওগুলো ঘুরে ঘুরে দেখি। মনে হয় কারা ছিল এরা কে জানে। এই যে এই পরিবারের সঙ্গে আমি জুড়ে গেলাম, আমারই বা অস্তিত্ব এসেছে কোন অজানা স্রোত থেকে। এই যে এক গম্ভীর মুখ, ঘোমটা দেওয়া গিন্নি, গলায় বিছে হার, আর দুই পাশে নিকার বোকার পরা দুটি উজ্জ্বল চোখ শিশু, কিংবা ভাড়ার ঘরের বাইরের দেওয়ালে কার্পেটের আসনে বসা বিষণ্ণা পৌরা বিধবা, কিংবা ওই যে সলজ্জা নববধূর কাঁধে আলতো হাত রেখে স্মিত গর্বিত নতুন বর, এদের সঙ্গে সম্পর্কের অদৃশ্য বাঁধনে কি জড়িয়ে গেলাম আমি। আর আমাদের শোবার ঘরের বাইরের দেওয়ালে একটু কোণ ঘেঁষে ওই দুটি মেয়ের অস্পষ্ট ছবি। এদিক ওদিক একটু ঘুরে আবার ওদের সামনে দাঁড়াই, নিজেই বুঝতে পারি না কেন এই আকর্ষণ। ওই ডান দিকের মেয়েটি, যাকে একদমই বোঝা যাচ্ছে না, তাকে দেখতে কেমন ছিল? সমৃদ্ধ পরিবারের সদস্য বলে মনে হয়। কেমন জীবনযাত্রা ছিল তাদের? কি ছিল তাদের সম্পর্ক? বেশ তো ঘনিষ্ঠ হয়ে বসেছে দুজন, সমবয়সী নাকি? বোন, যা, কিংবা... ওমা বৌদিমণি, তুমি এখানে? আমি তখন দেখু যে অস্থির। গঙ্গামাসির গলা শুনে চমকে গেলাম একটু। মুখে জর্দা পান, শক্ত করে খোপা বাঁধা, আটশাট করে শাড়ি পরা পৌরা গঙ্গামাসি বেশ কর্মঠ এবং যাকে বলে নো ননসেন্স টাইপের। বহুদিন ধরে আছে এবং অত্যন্ত বিশ্বস্ত। হা করে একটা পুরনো আবছা ছবির দিকে চেয়ে আছি দেখে বোধহয় অবাক হয়েছে একটু। কি দেখছো গা? না, এই, আচ্ছা মাসি, তুমি তো কতদিন ধরে আছো। একটা ক্ষীণ সুগন্ধ, কিসের যেন, ল্যাভেন্ডার। কিন্তু এখানে কি করে এলো? আমি ব্যবহার করি না, আর মাসি তো জর্দা পান চিবোয়। ল্যাভেন্ডার গন্ধওয়ালা জর্দা নাকি? ধ্যাত, গঙ্গা মাসি বলছিল। তা তো বাঁচি সে কবেতে। তখন তোমার শাউরির কোলে সবে লক্ষু দাদা এসে, আর লিপি দিদিও ছোটটি। আচ্ছা, এই ছবিটা কাদের গো জানো তুমি? গঙ্গামাসি এগিয়ে দেখে বলল, কে জানে কারা। মুখ চোখ তো কিছুই ঠাউর করা যাচ্ছে নিকো। নাও তুমি নিচে রান্নাঘরে এসো দেখি, একটু বাজার এসেছে। মাংস, মাছ টাছ কি রান্না হবে আজ বলে দাও, আর তরকারি কি করব সেসব ঠিক করে দাও। ছোলার ডাল চড়িয়েছি, আজ ছুটির দিন। উফ মাসি, ওসব আমি কি বলবো, তুমি করো যা ভালো বোঝো। মা, তা বললি চলে? বলি সংসারটা তো তোমার, নাকি এসব বুঝতে হবে না? তোমার শাশুড়ি মা নেই যে কালে, তোমাকে সব দায়িত্ব বুঝে নিয়ে। ওকে থামাবার চেষ্টায় প্রসঙ্গ বদলাবার জন্য বললাম, কত ছবি তাই না? কেউই তো চেনে না বেশিরভাগ কাদের ছবি। সে তোমার শাশুড়ি মাও চিনত না, মাঝে মাঝে গজ গজ করতো। বলিহারি শখ বাপু, ঘর দোরের দেওয়াল জুড়ে গুচ্ছের মরা মানুষের ছবি টাঙিয়ে রেখে কি লাভ হয় কে জানে। ও নাকি তোমার দিদি শাশুড়ির বাতিক ছিল, তা তিনি তো অল্প বয়সী স্বর্গে গেছেন নাতির মুখ দেখার পরই। তবে তোমার শাশুড়ি মাই আবার বলতো, যাগ্গে মা রেখে গেছেন যখন থাকমনি। রান্নাঘরে ঢোকার আগে দেখি লেখন সিঁড়ি দিয়ে তরতর করে নামছে। আমায় বলল, একটু চট করে ঘুরে আসছি এই ওখান থেকে, একটু কাজ আছে। গঙ্গামাসি বলল, সেদিনের মতো দেরি করবে না বলে দিচ্ছি দাদা। আর আমি বললাম, হ্যাঁ লক্ষু দাদা, চট করে আড্ডা সেরে এসো, আবার খেতে দেরি না হয়। আর ডলিঝি বারান্দা মুছতে মুছতে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগলো। সে রাত্রে শোবার আগে ছবিটা আর একবার দেখছিলাম। লেখন ঘর থেকে মুখ বাড়িয়ে বলল, আরে ওখানে কি করছো? না মানে এই ছবিটা দেখছিলাম একটু। লেখন কাছে এসে বলল, কোন ছবি? ও এটা? তা দেখার কি আছে, কিছু তো বোঝা যাচ্ছে না। এদিকের মেয়েটা তো পুরো ভুতুড়ে, নাক চোখ কিচ্ছু নেই। ঘরে এসো তো। ওর সঙ্গে যেতে যেতে বললাম, ভাবতে গেলে জানি না বলে ইন্টারেস্টিং বলো। কে ছিল ওরা, কেমন জীবন ছিল ওদের, কি সম্পর্ক ছিল পরস্পরের সঙ্গে? বোন কিংবা অন্য আত্মীয়া? সতীনও হতে পারে, চুলোচুলি করতো হয়তো। আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, কিংবা ভাবও ছিল হতে পারে।
ফটো তোলার দিন হয়তো পুঁইশাক চচ্চড়ি আর রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল। তারপর মুখে পাউডার লাগিয়ে সুন্দর করে চুল বেঁধে সেজে গুজে গয়না পরে এসেন্স মেখে। ধ্যাৎ, কি সব বলছি! এসেন্স, সুগন্ধ, কি যেন একটা। আচ্ছা, ওই আবছা ছবিটা নিয়েই বা এত কেন ভাবছো তুমি? লেখন অধৈর্য হলো। না না, সত্যি কেনই বা ভাবছি। আর কতক্ষণ চুল আঁচড়াবে, এখানে এসো তো। কিন্তু সে রাত্রে অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা। ওই ছবিটার সামনে দাঁড়িয়ে আছি। আশ্চর্য, শুধু একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, ওই ঝাপসা মেয়েটার অবয়ব। আর আমি এখন দেখতে পাচ্ছি ওকে, নাক মুখ চোখ সবই, কিন্তু তবুও যেন মুখটা ভালো করে বুঝতে পারছি না। যতই ভালো করে দেখতে যাই, ছবিটা সরে সরে যায়। দেওয়ালটা কেমন আদি অন্তহীন। কানের কাছে মেয়েটা বলে, আমায় দেখতে চেয়েছিলি না? স্বপ্নের দুর্বোধ্য যুক্তিতে এটা আমার খুব স্বাভাবিক মনে হয়। বলি, হ্যাঁ তো, কিন্তু ঠিক করে দেখতে পাচ্ছি না যে। আমায় চিনতে পারছো না উন্মেষা? তোমায় আমি কি জানি? তোমার নাম কি? তার হাসি যেন রেশমি শাড়ির খসখস, ল্যাভেন্ডারের সুগন্ধ, গয়নার টুংটাঙের স্বরে সে বলে, চেনো না? চিনে নেবে না উন্মেষা? তোমার সঙ্গে যে ছিল সে কোথায় গেল? সে পরে আসবে, এখন শুধুই আমি। আমায় দেখো উন্মেষা, এই তো আমি আর তুমি। মুখের ওপর ঠান্ডা একটা স্পর্শ চমকে ঘুম ভেঙে যায়। বাইরে বৃষ্টি নেমেছে, জানলা দিয়ে অল্প ছাট আসছে। উঠে পাল্লা বন্ধ করে দিই। লেখন ঘুমের মধ্যে পাশ ফেরে। বিছানায় ফিরে এসে শুয়ে চোখ বন্ধ করি। ভিজে হাওয়ার সঙ্গে কি ল্যাভেন্ডারের সুগন্ধ ভেসে এলো অতীত থেকে। ছবিটা নিয়ে সত্যি কি একটা অবসেশন হয়ে যাচ্ছে আমার। কেন যে ওটার সামনে বারবার এসে দাঁড়াই একটু সময় পেলেই। চুপি চুপি সময়ের পর্দাটা সরিয়ে ওই মেয়েটির মুখ আবিষ্কার করার অযৌক্তিক চেষ্টা করে নিজের ওপরেই বিরক্ত হই। মুহূর্তের জন্য মনে হয় ওকে দেখতে পাচ্ছি, তারপরেই সব আবার আগের মতো। ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধ হঠাৎ হঠাৎ ভেসে আসে, যেন কোনো সংকেতের মতো। আমি ব্যস্ত থাকার চেষ্টা করি। অফিসে লেআউট, লোগো তৈরি, ব্যস্ততা। শ্বশুর মশাইকে চোখে ডাক্তারের কাছে নিয়ে যাই। গঙ্গা মাসির কাছে শুক্তো রান্না শিখি। লেখনের সঙ্গে ওদের ডিপার্টমেন্টের পিকনিকে গিয়ে হইচই করি, কিংবা দুজনে কোথাও অন্তরঙ্গ সন্ধ্যা কাটাই। কখনো বা মামুনির কাছে খানিক থেকে আসি, কিন্তু মনের নিচে গোপনে একটা চোরা স্রোত বয়ে যায়। কার যেন একটা উপস্থিতি আমার ঘুমের মধ্যে স্বপ্নের অলীক জগতে ফিরে ফিরে আসে। কে তুমি? ঠিক করে বলো। শূন্য ধূসর অন্তহীন দেওয়াল, ছবিটা একলা মেয়েটির। ছবির নিচে একটা পাটকিলি রঙের কালো ডোরা বেড়াল বসে আছে। আগে কি ওকে দেখেছি কোথাও? তার দুরকম রঙের দুটি চোখ মেলে সে আমায় দেখতে থাকে। উন্মেষা, তুমি আমায় চেনার আগে নিজেকেও চিনে নাও। নিজেকে কেন? আমি তো। রেশমি হাসির কোমল স্পর্শ আমার স্বপ্নে রিমঝিম করে। আমি ঘুম ভেঙে অন্ধকারে চোখ মেলে শুয়ে থাকি। স্বপ্নীল সৌরভে ঘর ভরে আছে। আমার শ্বশুর বাড়িটি বেশ ধনী বোধ হয়। আগে বুঝিনি অতটা। শ্বশুর মশাই কিছুদিন আগে পুরনো গাড়িটি বদলে একটা নতুন গাড়ি কিনেছেন। সেটি লেখনই ব্যবহার করে। সাধারণত ও আমায় সকালে কাজে পৌঁছে দিয়ে বিকেলে আবার তুলে নেয়। সেদিন আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণে ফেরার পথে বৃষ্টিতে ভিজে সর্দি জ্বর বাঁধালাম। উবের ট্যাক্সি পাচ্ছিলাম না বলতেও সবাই বকলো। শ্বশুর মশাই উদ্বিগ্ন হয়ে ঘোষণা করলেন, অমিকে এবার একটা গাড়ি কিনে দেব, অসুবিধে হয় তো। আমি অবশ্য কাশির ফাঁকে বললাম, ধ্যাত। যাই হোক, পরের দিন বাড়ি আছি। দুটো ট্যাবলেট খেয়ে ডাক্তার দেখানোর প্রস্তাবে বিদ্রোহ করে। গঙ্গা মাসি বলেছে দুপুরে গরম গরম খিচুড়ি বানাবে। একটা ঘোরের মধ্যে শুয়ে আছি, একটু ফোন দেখছি, বই খুলে আবার বন্ধ করছি। নিচু পর্দায় গান শুনছি। কাশির লজেন্স হলে হতো, আমার প্যাকেটটা শেষ হয়ে গেছে। নিচে ওষুধের ড্রয়ারে আছে বোধ হয়, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, যদিও খুব দরকার। কাশি হচ্ছে বড্ড। চোখ বন্ধ করে রইলাম। মাথার ভিতর কে বলল, উঠতে হবে তো, তুমি তো ইচ্ছে করলে পারো আনতে এখান থেকে। চমকে বলি, কে? আমি চেনো না উন্মেষা? আনো না, তুমি তো পারো না। উদ্ভ্রান্ত হয়ে বলি, না না, পারি না।
পারতে তো, এখন ভুলে গেছো, কত কি পারতে। বালিশে মুখ গুজে চেষ্টা করি কণ্ঠটাকে সরিয়ে দিতে। কিন্তু এই দেখো, মনে পড়ে ছোট্ট একটা মেয়ে হাতের মুঠোয় একটা ইরেজার ধরে আছে, রঙিন ছবি আঁকা, মিষ্টি গন্ধ। এই ইরেজারগুলো নতুন উঠেছে। মামনির সঙ্গে দোকানে এসে ওরকম একটা ইরেজার নেওয়ার ধরেছিল সে। মামনির কিনা খুব তাড়া সেদিন, বলেছিলেন পরে নিশ্চয়ই কিনে দেবেন, কিন্তু ওর খুব ইচ্ছে করছিল ওটা তক্ষুনি পেতে। আর তারপর বাড়ি গিয়ে মামনি বললেন, এটা কি, এটা কোত্থেকে পেলি? কাচের আলমারিতে বন্ধ ছিল তো, কাউন্টারের ওদিকে। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলে, এমনি চলে এলো তো, আমি নিইনি মামনি। মেয়েটাকে মামনি বকছেন, উমি, এটা তো ছোটনের মার্বেল, তুই কখন নিলি? নিইনি তো, আমি জানলা দিয়ে দেখছিলাম ও উঠোনে খেলছিল, আমি ভাবলাম নীল রঙেরটা কি সুন্দর। আর তারপর উমি, ছি ছি উমি, এই ছবির বইটা তুই পিয়াদির বাড়ি থেকে না বলে এনেছিস? নিনি নিনি, সে কাঁদতে থাকে। তবে তোর ব্যাগে এলো কি করে? জানি না মামনি, আমি শুধু ভাবছিলাম বইটা খুলে দেখতে কি মজা হবে। আর পিছন থেকে বাবা বলেন, শোনো নীলি, ওকে বকো না, ক্যাবিনেটটা লকড ছিল, আমি নিজে দেখেছি। তবে কি করে এলো এখানে তুমিই বলো। মামনিও কাঁদো কাঁদো। হুম। বাবার ভুরুতে ভাঁজ পড়ল। ওমা উমি, তোর জামা চুল এত ভিজে কেন রে? বৃষ্টি পড়ছে তো, ঝমঝম বৃষ্টি, কি মজা, আমি বাগানে খেলছিলাম। বাইরে কেমন করে গেলি? ছিটকিনিতে তো তোর হাত যায় না, কে খুলে দিল? কেউ দেয়নি, আমি নিজেই গেছি, আমি পারি তো মামনি। তারপরে একদিন উমিকে নিয়ে বাবা আর মামনি বসেছেন। তুমি তো আমাদের লক্ষ্মী মেয়ে উমি, শোনো মা, অন্য জায়গা থেকে ওভাবে জিনিস নিতে নেই মা। আমি তো নিতে চাই না, মানে ওরকম করে নয়। কেমন করে আসে তবে? আমি ভাবি ওগুলো আমার কাছে এলে কি মজা হতো, তারপর ওগুলো চলে আসে নিজে থেকেই। ঠিক আছে, তাহলে ওগুলো তুমি ওভাবে চাইবে না একদম। কোনো জিনিস তোমার পছন্দ হলেও ভাববে, আমি চাই না ও সব আসুক, চাই না, চাই না। কিন্তু মামনি, বাবা, শোনো উমি, এরকম করলে লোকেরা তোমায় দুষ্টু ভাববে, তোমায় চোর ভাববে, আর তখন আমাদের খুব কষ্ট হবে। আমরা যে তোমায় ভীষণ ভালোবাসি, আর অমন করে এখানে ওখানে চলে যাবে না। চোর আর দুষ্টু লোক ভাববে আমায়। কেঁদো না মা, তোমায় নিজেই খুব মন দিয়ে ভাবতে হবে। আমি এরকম করব না, কখনো না, করতে চাইবো না। মনে থাকবে তো সোনা? থাকবে মামনি। সবকিছুর জন্য দাম দিতে হয় মা, এমনিতে কিছু কি পাওয়া যায়? তাই ওভাবে চাইতে নেই যে দাম। বাবা, এই ধরো তুমি কিছু নিলে, মানে তোমার কাছে সে জিনিসটা এসে গেল। মেয়েটি চুপ করে শোনে। তারপর একটা অন্য খারাপ কিছু হতে পারে, এই যেমন তোমার বা আমাদের অসুখ করলো, বা ধরো আমরা ছুটিতে যাব ঠিক করেছি, সেটা ক্যান্সেল হলো, স্কুলে পরীক্ষার ফল ভালো হলো না, এই রকম আর কি, বুঝেছো তো? হ্যাঁ বাবা। মামুনি আমায় কোলে টেনে নিয়ে গায়ে হাত বুলিয়ে দিতে থাকেন। বাবা মাথায় হাত রাখেন। ঘোরটা ভেঙে যায়। আমি চমকে উঠি। ভুলে গিয়েছিলাম সব কিছু, নাকি ভুলেছিলাম? আমার হাতের মুঠোয় কয়েকটা কাশির লজেন্স, আমি সেগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিই। না না, আমি করব না এরকম, আমি চাই না করতে, চাই না। উফ মাগো, বিছানা ছটফট করে পাশে ফিরি। দাম দিতে হবে, যদি কারো কিছু হয়, যদি লেখনের কিছু হয়। গঙ্গা মাসি আমার মুখের ওপর ঝুঁকে পড়েছে। এ কি বৌদিমণি, তোমার জ্বরটা কি বেড়েছে নাকি গো? কোণে টেবিলে ট্যাবলেট আছে তো, এনে দিচ্ছি। ওমা, মেঝেতে নজেন চড়ানো যে, তুলে দিচ্ছি, আগে ওষুধটা খেয়ে নাও দেখি। তাও আমি ঘুরে ফিরে ছবিটার সামনে দাঁড়াই, নেশার মতো একবার তাকিয়ে আবার দ্রুত সরে যাই। আর ঘুমের মধ্যে, না না, তুমি কেন আসো, তুমি কে, চলে যাও। উন্মেষা, আমি তোমায় মনে করিয়ে দিতে আসি, তোমার অনেক ক্ষমতা হতে পারে জানো তো, কত কি পেয়ে যেতে পারো। চাই না। দাম দিতে হয় অবশ্য, কিন্তু তাতে কি? তার রেশমের মতো গলা আমায় স্নায়ুর শিরায় জড়িয়ে ধরে। না না। বেড়ালটা আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ঘোমটা টানা মেয়েটি আমার পাশে পাশে। লেখন আমায় নাড়া দেয়। এই উন্মেষা, স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, স্বপ্ন। পরের দিন আমি সাবধানে ছবিটা নামিয়ে আনি।
ঘরে নিয়ে এসে ওটা উল্টে দেখি বাদামি পিচবোর্ডের পুরো আস্তরণ। একটু ইতস্তত করে সেলাইয়ের ছোট্ট ছুরিটা দিয়ে একটা ধার কেটে সেটা একদিকে উল্টে দিই খুব সাবধানে। ছবিটার পিছন দিকটা দেখা যায় হলদেটে রঙের ওপর বাদামি ছোপ ছোপ, বোধহয় ফটোগ্রাফারের দোকানের নীলচে ছাপ একটা। সেটা সবটাই ধেবড়ে গেছে। নিচে একধারে একটু বেঁকিয়ে চুপসানো আবছা হয়ে যাওয়া কালিতে সেকেলে ধাঁচে লেখা হেমলতা পুষ্পরানী। তার নিচে বোধহয় তারিখ, কিন্তু সেটা প্রায় সবটাই মুছে গেছে। আমি পিচবোর্ডটাকে সাবধানে আবার চেপে আগের জায়গায় ফিরিয়ে এনে সেলোটেপ দিয়ে ভালো করে আটকে দিই। তারপরে ছবিটাকে আবার আগের জায়গায় টাঙিয়ে রাখি। হেমলতা পুষ্পরানী। শ্বশুরমশাই বললেন, অমি, তুমি তো ভালো আছো এখন? হ্যাঁ তো বাবা, একদম ফিট। লেখন বলল, শুধু বৃষ্টিতে ভিজতে যেও না আর। ছোটবেলায় ভিজতে নাকি লুকিয়ে? তাহলে তোরা কাল পরশু একবার গিয়ে তোদের বড় মাকে দেখে আয়। প্রসূন ফোন করেছিল, খুব দেখতে চাইছেন নাকি তোদের। কত বয়স হলো ওর বলো তো বাবা? এখনো সব মনে থাকে? 95-এর ওপর তো। কত যে শোক তাপ পেলেন জীবনে। আর স্মৃতিশক্তির কথা বলছিস? ও বাড়ির বৌদি বলছিলেন এক একদিন ওর এক একটা কথা মনে থাকে খুব স্পষ্টভাবে, আবার ভুলে যান। স্বাভাবিক এই বয়সে। আর শরীর এমনিতে আর কত ভালো থাকবে এই বয়সে, উত্তরোত্তর খারাপই হচ্ছে। ওদের বাড়িতে বিয়ের পর গিয়েছিলাম প্রণাম করতে, অনেক লোকজন ছিল। ওর শরীর সেদিন তেমন ভালো নয় বলে কথা বলা বারণ ছিল। পালঙ্কে আধশোয়া বৃদ্ধা তার প্রাচীন হাতে আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করে হাতে 5টি সোনার মোহর দিয়েছিলেন। বললাম, আচ্ছা বাবা, উনি তো আপনার দিদিমা তাই না? হ্যাঁ মা, তবে আমার মা ওর সৎ মেয়ে ছিলেন। আগের পক্ষের বয়সে বোধহয় বেশি তফাৎ ছিল না, এই বছর 10। সেকালে হতো এমন, তবে আপন মামের মতোই টান ছিল দুজনের। ওর নিজেরও পরে শুধু 3 ছেলে হয়েছিল, তাই বলতেন, শোভা তো আমার ওই একটি মেয়ে। যখন মা মারা গেলেন সে কি বুক ফাটা কান্না। বড় ভালোবাসেন আমাদের এখনো। একটা নিঃশ্বাস ফেললেন। লেখন বলল, ঠাকুমা বেঁচে থাকলে ধরো 85 হতো, তাই না? মারা যান যখন তখন আমি দিদি খুব বড় নয় তো। আর মা চলে গেলেন তখন আমি কলেজে ঢুকেছি। এতগুলো প্রজন্ম দেখেছেন বড় মা, ভাবো একবার। এমনিতেই তো মনের বেশিরভাগটাই অতীতে বাস করে। বেশি দিন বাঁচলে এমন হয় বোধহয়, মানে কন্টেম্পোরারি সময়টা দূরে সরে যায়, পুরনো দিনগুলি ফিরতে থাকে। বড় মাদের বাড়ি উত্তর কলকাতায়, বিশাল সেকেলে বনেদি বাড়ি। এখন আর অত জাঁকজমক নেই, তবে এককালে যথেষ্ট ছিল। লেখন বলছিল যেতে যেতে, আমায় এসব অতিকায় বাড়ি মেনটেন করা কি 4টিখানি কথা? বড় মার 2 ছেলে বেঁচে নেই, শুধু ছোটজন আছে এখন। ওরা তোমার বাবার মানে মামা তাই না? আমি হিসেব করছিলাম, হ্যাঁ 2জন মামিমা আছেন, আর ওদের ছেলে মেয়েরা আছে, নাতি নাতনিরা কেউ কেউ। লেখন নিপুণ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে একটা ঠেলাওয়ালাকে পাশ কাটালো। অনেক আলাদা হয়ে গেছে অবশ্য। বাপরে, কত লোক তবু ও বাড়িতে। এমা, আমি কাউকে চিনতে পারবো না তো। আমি সবাইকে চিনতে পারি না তো তুমি। যাকগে, হাসি হাসি মুখ করে থাকবে, লজ্জা লজ্জা মুখ করে থাকবে, বুঝতে পেরেছো? তাতেই হবে। ওটা তো তুমি বেশ ভালোই পারো। ও বাড়ি ঢুকে সকলকে যথাযোগ্য অভিবাদন ইত্যাদি করে আমি বেশি কথা না বলে সলজ্জ হেসে প্রণামটাই বেশি করলাম। অনেকে তাতে আতকে উঠে বাধা দেওয়ায় বুঝলাম তারা গুরুজন নয়। অবশেষে তেতলায় বড়মার ঘরে পৌঁছলাম। আগের দিন ভালো করে দেখা হয়নি। বেশ বড় ঘর, সেকেলে আসবাবে সাজানো। দক্ষিণ খোলা জানলা দিয়ে আলো বাতাস আসছে। বড়মা বিশাল পালঙ্কে আধশোয়া হয়ে আছেন, পাকা চুলে টেনে ছোট্ট খোপা, একটা ঢিলে সিল্কের সাদা সেমিজ পরা, মুখে অজস্র বলিরেখার আলপনা এঁকেছে সময়, তবু বোঝা যায় সুগৌরী রূপসী ছিলেন একদা। পায়ের কাছে একটি আয়া গোছের মহিলা বসে উল বুনছে। আমরা কাছে আসতে ঠাউর করে দেখে বললেন, কে এলি রে, নাতি নাকি? আমাদের সঙ্গে যে বিধবা বয়স্কা মহিলা এসেছিলেন তিনি হেসে বললেন, না মা, এ তো আপনার পুতি গো, নাতির ছেলে, ঠাকুরজির নাতি নাত বউ। অ হ্যাঁ, দেখতে ইচ্ছে হচ্ছিল তোদের। না না, শোয়া মানুষকে প্রেম নাম করতে নেই,
হায়, তোরা কাছে বস, আজকাল অত দেখতে পাই নে চোখে। আয়াটি তাড়াতাড়ি দুটি চেয়ার ঠেলে এনে দিল। বড়মা বললেন, ছোট বৌমা, তুমি যাও, এদের শরবত মিষ্টির ব্যবস্থা করো গে। আর সুমি, তুমিও যাও বাছা, আমি একটু গল্প গাছা করি। খানিক এটা ওটা কথা হলো। বয়স্কাদের অভ্যেস মতো সবার, মানে যাদের মনে আছে তাদের খোঁজ খবর নিলেন। তারপরে তার কথাগুলি অতীতের দিকে মোড় ঘুরতে লাগলো। আমি অন্য মনস্কভাবে শুনছিলাম। সকালের আলোয় উজ্জ্বল হয়ে আছে ঘরটি। এমনি কত সকাল দেখেছেন এই প্রাচীনা, সুখের দুঃখের আশার আনন্দের। কতটা ভুলে গেছেন, কতটা ডুবে গেছে অবচেতনের অতলে। চমক ভেঙে শুনলাম বড়মা বলছেন, তখন আমার বাবা আমায় বললেন, শোন হেম, তোর অমতে কিছু করতে চাই না। একটু থামতেই আমি বললাম, বড়মা, আপনার নাম বুঝি হেম? ও, তুই জানিস না বুঝি? হ্যাঁ, হেমলতা। আমার ঠাকমা বুড়ি দিয়েছিল, বলতো। সত্যি জানতাম না, আশ্চর্য, এই সম্ভাবনাটা মনে আসেনি। দরজা দিয়ে একটি ফর্সা মতো ছেলে মুখ বাড়ালো। লেখনদা, তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল কলেজ নিয়ে। ও বড়মা, লেখনদাকে একটু নিয়ে যাই, তুমি বৌদির সঙ্গে গল্প করো ততক্ষণ। ওরা চলে গেলে বড়মা বললেন, দিন কেটে যায় কেমন, মনে হয় এই তো সেদিন শোভা বলল, এই যে তোমার নাত বৌমা, তোর শাউরি পেন নাম করলো। আমি আমার পেরজাপতি টায়রা দিয়ে মুখ দেখলুম, দিব্যি সুন্দর বউ। প্রজাপতি টায়রা? হ্যাঁ, তখন খুব চল হয়েছিল আমার বিয়ের সময়, পছন্দ ছিল আমার। এক মুহূর্ত চুপ করে থেকে আমি বললাম, বড়মা, আপনার পুষ্পরানী বলে কাউকে মনে পড়ে? পুষ্পরানী? ও নাম কোথায় শুনলি? আমি কিছু বললাম না। বড়মা নিজের মনে বলে চললেন, পুষ্প খুব বন্ধু ছিল আমার বিয়ের আগে, আমার সই। আমার বাপের বাড়ির পাড়াতেই থাকতো। বাপ মায়ের একটি মেয়ে, একটু খ্যাপাটে ছিল। খ্যাপাটে? কি যে সব বলতো এক এক সময়। বলতো, জানিস হেম, আমি কত কিছু পারি, যা চাই তা আনতে পারি। আমি বললুম, তাই এনে দেখাতো। আনতো? তখন বলতো, পারি তো, কিন্তু তার জন্য আবার দোষ লাগে জানিস হেম। আচ্ছা, তোকে দেখাবো। আমি তবু আনি কি না, খুব ইচ্ছে হলে। আপনি বিশ্বাস করতেন? বড়মা গলা নামিয়ে বললেন, করতুম না, কিন্তু সত্যি এনেছিল কবার রে, কাউকে বলিনি। একবার বাগানে এক্কা দোক্কা খেলছি, আমি বললুম, দেখ পুষ্প, ওই গোপালভোগ গাছটার মগডালের কাছে কেমন পাকা আমটা, ইস, ওটা ঢিল ছুঁড়ে পারা যাবে না। তা খানিক পরে পুষ্প বলল, এই নে হেম। কোচর থেকে আমটা বের করে দিল। আমি তো ওমা, সে কি? আমি নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। তারপর একবার শ্রাবণী পূর্ণিমেতে ও পাড়া রাধা গোবিন্দের মন্দিরে আমি মায়ের সঙ্গে পুজো দিতে গেছি। পুষ্প এসেছে। দেখি কোথাকার জমিদার গিন্নি পুজো দিয়ে এসে গাড়িতে উঠছেন, গা ভর্তি গয়না, চওড়া লাল পেরে গরদের শাড়ি। পরের দিন আমরা পুকুর ঘাটে বসে তেঁতুলের আচার খাচ্ছি। তখন পুষ্প আঁচলের খুঁট খুলে একটা পাথর বসানো নাকছাবি দেখালো। মুখ ফুড়ে বলে কি, কালুই গিন্নির নাকের এটা আমার খুব পছন্দ, তাই নিয়ে নিলুম, দোষ লাগলে লাগুক। আমি বললুম, জলে ফেলে দে এক্ষুনি। বড়মা বোধ হয় হাঁপিয়ে গিয়েছিলেন। আমার ওকে থামানো উচিত ছিল, কিন্তু আমি কেমন কাঠ হয়ে শুনছিলাম। এই রকম সব হতো। তারপর আমার বিয়ে হয়ে গেল, পুষ্পরও। তারপর একবার দুজনেই বাপের বাড়ি এসেছি, খুব আনন্দ হলো। আর পুষ্প বলল, আমাদের আর দেখা হবে না রে হেম। হয়নি? না রে। বড়মা আস্তে আস্তে মাথা নাড়লেন। তবে শুনেছি ওর কপালে সুখ হয়নি কো। এক মেয়ে কোলে বিধবা হলো, শ্বশুর বাড়ির অবস্থা একেবারে পড়ে গেল। সে মেয়েরও নাকি ভালো বিয়ে হয়নি। পুষ্প মারা গেল অকালে। কি আশ্চর্য!
আজকাল আবার স্বপন দেখি ওকে দুটিতে বসে ফটক তোলাচ্ছি, সেই যেমন একবার। বড়মা বালিশে মাথা হেলিয়ে নিজের মনে কি সব বিড়বিড় করতে লাগলেন। দরজা ঠেলে ওর ছোট বৌমা ঢুকলেন, বললেন, মা অনেকক্ষণ কথা বলেছেন, আর না, এবারে একটু ফলের রস খেয়ে বিশ্রাম করুন। গলা তুলে ডাকলেন, সুমি। আমায় বললেন, এবার তুমি নিচে গিয়ে একটু কিছু মুখে দাও ভাই নাথবু, একেবারে দুপুরে খেয়ে যাবে কিন্তু তোমরা। সুমি তোমায় নিচে দিয়ে আসবে। ঝিমঝিমে গভীর দুপুর। আজ তাড়াতাড়ি ফিরেছি কাজ থেকে। লেখন ইউনিভার্সিটিতে। শ্বশুর মশাই ওর বন্ধু ব্যারিস্টার বাগচি কাকুর বাড়িতে গেছেন এর সময়। কাজের লোকজন সবাই ঘুমোয়। আমি দেওয়াল থেকে আবার ছবিটা নামিয়ে আনি। উন্মেষা, শোনো শোনো। চারপাশ থেকে ঘোর ঘোর হয়ে আসে। মাথার ভিতরটা অবশ লাগে। বেড়ালটা মসৃণ গতিতে এসে বসে দুরঙের নীল, সবুজ আর সোনালি হলুদে দুটো চোখ মেলে আমায় দেখতে থাকে। ছবিটাতে পুষ্পরানীর চোখ মুখ স্পষ্ট হয়ে উঠছে। কি তীব্র আগ্রাসী দৃষ্টি! কার মতো দেখতে ওকে! খুব খুব চেনা। না পুষ্পরানী, তুমি চলে যাও, তোমার জীবন আমি চাই না। দুহাতে ছবিটা নিয়ে মেঝেতে আছড়ে ফেলি। ভাঙা কাচের টুকরো থেকে ফটোটা বের করে এনে ছবিটা আড়াআড়ি দুবার তিনবার ছিঁড়ি। কাঁচে আঙুল কেটে ছেঁড়া টুকরোগুলোতে রক্ত লেগে যায়। মাথার ভেতরে কে যেন নিঃশব্দে আর্ত চিৎকার করে উঠে হঠাৎ থেমে যায়। ইস, হাত কাটলো কি করে? দেখো না, ওই ছবিটা আজ দুপুরে কিভাবে যেন সুতো ছিঁড়ে পড়ে গিয়ে ভেঙে চুরমার। ফটোটা তুলতে গিয়ে দেখি বাজেভাবে স্ক্র্যাচ হয়ে নষ্ট হয়ে গেছে। ডলিকে বললাম সব শুদ্ধ পরিষ্কার করে ফেলে দিতে। বেশি গভীর কাটেনি তো? ব্যথা করছে? সাবধানে একটু আঙুল বুলিয়ে দিল। না, তেমন কিছু না। যাক, এই শোনো, এই উইকেন্ডে একটু বেরিয়ে আসি চলো। প্ল্যানটা হচ্ছে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।